আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদের কেমিস্ট্রিতে এডমিশনের জন্য একটা সবথেকে উপকারী সূত্র শিখাবো। এই সূত্রটি ব্যবহার করে তুমি অ্যাসিড ক্ষার প্রশমন রিলেটেড যে টাইট্রেশন বা জারণ বিজারণ টাইট্রেশন, এই টাইট্রেশনের সব অঙ্ক ওই একটা সূত্র ব্যবহার করে করতে পারবা। তবে সেই সূত্রটা তোমার বুঝতে হলে প্রথমে দুইটা জিনিস শিখতে হবে। এক, মোল সংখ্যা। দুই, তুল্য সংখ্যা। তো আমি তোমাকে ওই সূত্রটা শেখানোর আগে মোল সংখ্যা এবং তুল্য সংখ্যার ব্যাপারটা আর একবার মনে করিয়ে দেব। আমরা জানি মোল সংখ্যা বলতে আসলে যেটা বোঝায় যে কোনো একটি মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভরকে যদি তার পারমাণবিক ভর বা আণবিক ভর দিয়ে ভাগ দাও, তাহলে যে মানটা পাবো সেইটি হচ্ছে তার মোল সংখ্যা। যে এন দ্বারা মোল সংখ্যা প্রকাশ করা হয়। তো মোল সংখ্যা বের করার কতগুলো সূত্র আমি এখানে লিখছি, প্রতিটাই আমি তোমাকে ব্যাখ্যা করব। তুমি দেখো, এইটা দিয়েই আমি সংজ্ঞাটা দিতে চাই যে ডাব্লিউ হচ্ছে কোনো একটা মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর। এখন এই যে যদি এইটা হচ্ছে সেই মৌল বা যৌগর পারমাণবিক ভর বা আণবিক ভর, তো ওই যতটুকু আছে, ধরো আমাকে বলে দেওয়া হইলো যে আমার কাছে 80 গ্রাম কার্বন আছে, তাহলে আমরা জানি কি? আমরা জানি কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। তাহলে আমরা ওই 80কে 12 দিয়ে ভাগ দিয়ে যে মানটা পাবো ওইটা হবে কার্বনের মোল সংখ্যা। আবার যদি কোনো যৌগ হইতো, মনে করো আমাকে বলে দেওয়া হইলো আমার কাছে 500 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, তাইলে আমি এইখানে লিখতাম 500, যেহেতু আমার কাছে 500 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। আবার আমরা জানি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, তাহলে আমরা এইখানে লিখতাম 106। এই যে ভাগফলটা পাইতাম, এইটাই হইতো আমার মোল সংখ্যা। তো মোল সংখ্যা হচ্ছে এইটাই। এখন আবার এইভাবেও জিনিসটা বোঝা যায় যে কোনো একটা মৌল, ধরো সোডিয়াম, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। তো এখন যদি সোডিয়ামের 23 গ্রাম আমি নেই, তাহলে আমি বলতে পারি যে আমার কাছে 1 মোল সোডিয়াম আছে। যদি আমি 46 গ্রাম নেই, তাহলে আমি বলবো আমার কাছে 2 মোল সোডিয়াম আছে। তারপর ধরো আমার কাছে যেহেতু সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, এখন আমার কাছে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে আমি বলতে পারি আমার কাছে 1 মোল সোডিয়াম কার্বনেট আছে। যদি আমার কাছে 212 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে, আমি বলতে পারি আমার কাছে 2 মোল সোডিয়াম কার্বনেট আছে। তো মোলের কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম। তো মোল বের করার জন্য এই সূত্রগুলো আমরা ইউজ করব। তো এই সূত্রগুলো কেন কিভাবে আসলো জাস্ট আমি তোমার মুখে বলে যাব, তুমি বুঝবা। আচ্ছা, এই যে এই এন সমান লিখছি ভি ইন্টু এস। এস হচ্ছে মোলারিটিতে প্রকাশিত ঘনমাত্রা, আর এই ভি হচ্ছে লিটারে প্রকাশিত আয়তন। তাহলে এই দুইটা গুণ করে আমি কিভাবে মোল পাবো জানো? আমরা জানি কি ঘনমাত্রা, মোলারিটিতে ঘনমাত্রা মানে কি? মোল পার লিটার, মানে প্রতি লিটারে কত মোল আছে। তার মানে মোলারিটিতে ঘনমাত্রা বের করার বেসিক ব্যাপারটা হচ্ছে কত মোল বাই লিটারে প্রকাশিত আয়তন। তাহলে এস সমান হচ্ছে মোল বাই আয়তন। তাহলে ঘনমাত্রা সমান যদি হয় মোল বাই আয়তন, তাহলে মোল সমান হবে হচ্ছে ঘনমাত্রা ইনটু আয়তন, সেইটাই এখানে লিখছি। তবে অবশ্যই এই যে আয়তনটাকে লিটার এককে নিয়ে নিতে হবে, কারণ ঘনমাত্রার ভিতরে যে এককটা ইউজ করি মোলার, সেটার ভাঙাইলে পাই কি মোল পার লিটার না। তাহলে ওইটা যদি লিটারে থাকে, এইটাকেও কিন্তু লিটারে নিয়ে নিতে হবে। তাহলে এই একটা গেল। তারপরে দেখো এন বাই এনে, এইখানে এন বাই এনে হচ্ছে অ্যাভোগাদ্রো সংখ্যা। তো কোনো একটা মৌল বা যৌগর 1 মোলে অ্যাভোগাদ্রো সংখ্যক পরমাণু বা অণু থাকে। তাইলে এখন আমাকে যদি বলে যায় যে এন সংখ্যক পরমাণু বা অণু আছে, তাহলে ঐকিক নিয়মে দেখো তো আমি বলতে পারি না যে অ্যাভোগাদ্রো সংখ্যক অণু পরমাণুতে থাকে 1 মোল, তাইলে 1 মোলে থাকে 1 বাই অ্যাভোগাদ্রো সংখ্যক মোল। তাহলে এন সংখ্যকে থাকে কত? জাস্ট ঐকিক নিয়ম করলাম, এন বাই এনএ মোল। দেখো অ্যাভোগাদ্রো সংখ্যক অণু বা পরমাণুতে থাকে 1 মোল মৌল বা যৌগ, তাইলে একটা অণু বা পরমাণুতে থাকে 1 বাই এনএ মোল মৌল বা যৌগ, তাইলে এন সংখ্যক অণু বা পরমাণুতে থাকে 1 বাই এনএ মোল মৌল বা যৌগ। জাস্ট ঐকিক নিয়ম করছি।
এই একটা। তারপর এইটা তো হচ্ছে তোমার সংজ্ঞাই বললাম, তাহলে এটাও শেষ, এইটাও শেষ। তারপর এইটা দেখো, এটা হচ্ছে V/22.4, তবে এই ভিটা হইতে হবে অবশ্যই এসটিপিতে এবং লিটার এককে। কারণ আমরা জানি কি এসটিপিতে কোন একটা গ্যাসের 1 মোলের আয়তন থাকে কি 22.4 লিটার না? তাইলে আবার ঐকিক নিয়ম করো, এই যে এই সেম এটার মতোই যে 22.4 লিটারে থাকে হচ্ছে 1 মোল, তাহলে একে থাকে কত, আর এই ভি আয়তনের জন্য কত, ঐকিক নিয়ম করলে এইটা নিচে চলে যাবে 22.4, এইটা উপরে চলে আসবে। তবে এই যে 22.4 এটা যেহেতু এসটিপিতে লিটার এককে, তাহলে এইটাকেও এসটিপিতে লিটার এককে নিতে হবে। হ্যাঁ, এইটা এইটা তো একদম ইজি, আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তো এন কে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে নিলে এই শেপটা আসে। তবে এইখানে মনে রাখতে হবে যে টি সবসময় ক্যালভিন এককে, টি সবসময় ক্যালভিন এককে। আর এই যে আর পিভি এদের মধ্যে একটা রিলেশন আছে। তুমি যদি আর নাও লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন এককে, তাইলে পি এবং ভি এর মানও অ্যাটমসফিয়ার আর লিটারে বসাইতে হবে। আর যদি নাও জুল পার মোল পার ক্যালভিন এককে, তাইলে পি নিতে হবে প্যাসকেল এককে বা নিউটন পার মিটার স্কয়ার এককে, একই কথা। আর ভি নিতে হবে হচ্ছে তোমার মিটার কিউব এককে। তো এইভাবে আমরা মোল সংখ্যা বের করতে পারি। তুল্য সংখ্যার ব্যাপারটা কি, তুল্য সংখ্যা হচ্ছে এক একটার ক্ষেত্রে এক এক রকম। যেমন এসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হইছে ওই এসিডে কয়টা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আয়ন আছে। ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা হইছে ওই ক্ষারে কয়টা প্রতিস্থাপনীয় হাইড্রোক্সিল আয়ন আছে। আবার জারক বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা হইছে জারক বিজারক জারণ বিজারণ বিক্রিয়ায় অংশ নেওয়ার পর ওই জারক বিজারকের যে জারণ মানে চেঞ্জটা হয়, ওই চেঞ্জটা হচ্ছে জারক বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা। লবণের ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ ইন্টু ক্যাটায়ন সংখ্যা অথবা অ্যানায়নের চার্জ ইন্টু অ্যানায়ন সংখ্যা। আমি জানি তুমি এখনো কিছু বোঝো নাই, তো এটা আমি এখন এক্সাম্পল দেবো, তারপর তুমি সবই বুঝে যাবে। মনে করো অ্যাসিডের ক্ষেত্রে আমি যদি HCl নেই, এইখানে একটাই হাইড্রোজেন আছে প্রতিস্থাপনীয়, তাইলে এটার মান হচ্ছে 1। যদি আমি H2SO4 নেই, তাইলে এখানে দুইটা আছে, তাইলে তুল্য সংখ্যা 2। আমি যদি H3PO4 নেই অ্যাসিড হিসেবে, তাইলে ওর এখানে 3টে হাইড্রোজেন আছে প্রতিস্থাপনীয়, তাইলে এখানে হবে 3। কিন্তু ভাইয়া এইখানে দেখো H3PO3 যদি থাকে, এইখানে দেখো 3টে হাইড্রোজেন যৌগে আছে, কিন্তু ও বিক্রিয়া করার পরে 2টে হাইড্রোজেন দেবে। তার মানে ওর যৌগে 3টে হাইড্রোজেন থাকলেও প্রতিস্থাপনীয় হাইড্রোজেন 2টা, তাই ওর হচ্ছে 2 তুল্য সংখ্যা। আবার যদি H3PO2 থাকতো, তাইলে ওর 3টে হাইড্রোজেন যৌগে থাকলেও ও হাইড্রোজেন দিত বিক্রিয়ায় একটা, তাই ওর তুল্য সংখ্যা হইতো 1। তারপরে ক্ষারের কথা যদি বলি, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, তো সোডিয়াম হাইড্রোক্সাইডে OH আছে একটা, ওর তুল্য সংখ্যা 1। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওর ক্ষেত্রে OH আছে 2টা, তো ওর তুল্য সংখ্যা হচ্ছে 2। এরকম, এটা সহজ। তারপরে যদি জারক বিজারকের কথা বলি, মনে করো অম্লীয় KMnO4 জারণ বিজারণ বিক্রিয়া শেষে Mn2+ এ পরিণত হয়। ধরো এটা যৌগ হিসাবে কি লেখা যেতে পারে, ধরো এইখানে অন্য কোনো একটা নেগেটিভ আয়ন মিললে এটা একটা যৌগে হবে, বাট আয়ন হিসেবে দেখাইলে Mn2+ হবে। এইখানে ওর জারণ মান ছিল কত, +7, এইখানে যাইয়া হইছে +2, তাহলে জারণ মানে চেঞ্জ কত, 5 না? তো এর জন্য এই KMnO4 অম্লীয় KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5। আবার ধরো FeCl3 ছিল, ধরো FeCl2 ছিল, সেইখান থেকে FeCl3 হয়েছে, তাইলে এইখানে Fe ছিল হচ্ছে +2 আর এইখানে এসে হচ্ছে +3, তাহলে জারণ মানে চেঞ্জ কত, 1। তাইলে এইখানে এই বিক্রিয়ার জন্য Fe এর তুল্য সংখ্যা হবে 1। তারপর ধরো লবণেরটা যদি বলি, লবণেরটা দুইভাবে করা যায়। ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিলাম, হ্যাঁ। এখন আমি বলছি কি, হয় ক্যাটায়নের চার্জ ইন্টু ক্যাটায়নের সংখ্যা অথবা অ্যানায়নের চার্জ ইন্টু অ্যানায়ন সংখ্যা। তাহলে দেখো দুইভাবে আমি করে দেখি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড ক্যাটায়নের চার্জ কত, ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে +2, তার মানে 2, আর ক্যাটায়ন সংখ্যা কত, 1, একটাই ম্যাগনেসিয়াম আছে, তার মানে 2 × 1 = 2, তার মানে তুল্য সংখ্যা 2। অথবা এখন এই নিয়মে করে দেখি কি হয়, অ্যানায়নের চার্জ ইন্টু অ্যানায়ন সংখ্যা। অ্যানায়ন হচ্ছে ক্লোরিনের চার্জ হচ্ছে 1, মানে আমরা জাস্ট ভ্যালুটা নিয়ে কথা বলতেছি, মাইনাসটা এখানে কাউন্ট করতেছি না।
তো অ্যানায়নের চার্জ হচ্ছে ক্লোরিনের 1, তো এর জন্য এই 1, আর ক্লোরিন আছে 2টা, তো নিলাম 2, ওই 2 ঘুরে ফিরে 2 আসছে। তো এখন ধরো আমি নিলাম হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, এটা কি হবে যদি ক্যাটায়ন সিস্টেমে করি তাইলে চার্জ হচ্ছে +1, সোডিয়ামের 1 প্লাস লাগবে না, জাস্ট 1, আর আয়ন আছে 2টা, তাহলে 1 × 2 2, আর যদি এই নিয়মে করি কার্বনেট হচ্ছে 2, মানে -2 আমরা 2 নেব, আর আছে কার্বনেটে একটা, তার মানে 2 × 1 2, মানে যেভাবেই করো লবণের তুল্য সংখ্যা সেম আসবে। তো এইখানে আমি যে দুটো উদাহরণ নিয়েছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা সোডিয়াম কার্বনেট, দুইটা লবণেরই তুল্য সংখ্যা হচ্ছে 2, তো এইভাবে ইজিলি হচ্ছে এগুলো বের করে ফেলানো যায়। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন নির্দিষ্ট একটা যৌগের জন্য যার এই যে তুল্য সংখ্যা এটা কিন্তু ফিক্সড না। হয়তো দেখা যায় যে কোন একটা নাম্বার অধিকাংশ ক্ষেত্রে খাটতেছে, বাট ব্যতিক্রম থাকতে পারে, সেটা তোমার আগে একটু সাবধান করি। যেমন দেখো FeCl3 যদি বিক্রিয়া শেষে FeCl2 হয়, তাহলে দেখো তো এইখানে Fe এর জারণ মানের ভ্যালু ছিল 3, আর এইখানে হচ্ছে 2, তাইলে ওর জারণ মানের চেঞ্জ হচ্ছে 1, তাইলে এইখানে ওর তুল্য সংখ্যা হচ্ছে 1। ম্যাক্সিমাম ক্ষেত্রে Fe এর জারণ সংখ্যা 1ই হয়, কিন্তু এইখানে দেখো Fe2SO4 3, 3টা উপরে না নিচে, Fe2SO4 এটা বিক্রিয়া শেষে ধরো FeSO4 হইলো, তখন কি হবে দেখো এইখানে দুইটা Fe আছে যাদের প্রত্যেকটার জারণ মান হচ্ছে 3, আর এইখানে একটা Fe আছে, সমতা করার পর 2 চলে আসবে অটোমেটিক এখানে, তো এইখানে তো প্রতিটা Fe জারণ মান হচ্ছে 2, তাহলে দেখো দুইটা Fe প্রতিটা জারণ মানে চেঞ্জ হয়েছে 1 কইটা, তাহলে দুইটার জন্য চেঞ্জ হয়েছে 2, তো এর জন্য এটার তুল্য সংখ্যা হবে 2। তোমার জারণ মানে যে চেঞ্জটা ওইটা হচ্ছে মোট চেঞ্জটা হিসাব করতে পারে। এখানে যদি মূল আমার কি জারক বিজারক যে হবে, সেই জারক বিজারক যে কয়টা আছে সেই সব কয়টা সহ কাউন্ট করতে হবে। যেমন ধরো Cl2 আছে, Cl2 বিক্রিয়া শেষে Cl- হয়। এখন দেখো Cl2 তে ক্লোরিনের জারণ মান হচ্ছে 0, আর এখানে হচ্ছে -1, তো এখন একটার জন্য চেঞ্জ হচ্ছে 1, একটার জন্য ও 0 থেকে -1 হচ্ছে, তো একটা ক্লোরিনের জন্য ওর চেঞ্জের ভ্যালুটা 1, কিন্তু দুইটা ক্লোরিন মিললে চেঞ্জ হচ্ছে কিন্তু 2, তো এর জন্য Cl2 এর তুল্য সংখ্যা হচ্ছে 2। তো আমরা একটা চার্ট তৈরি করছি, চার্টটা হচ্ছে জারক বিজারকের জন্য অধিকাংশ সময় তুল্য সংখ্যা যেটা প্রযোজ্য হয় সেইটার একটা চার্ট তৈরি করছি। এই চার্টটার আমাদের মাথায় রেখে সবকটা অঙ্ক আমরা করে ফেলবো, জাস্ট চার্টটা আমাদের পাশে থাকবে আর এই পাশে আমরা অঙ্কগুলো করবো। তো চার্টটা আগে একটু দেখি। দেখো জারকগুলো এই পাশে লিখছি, বিজারকগুলো এই পাশে লিখছি। আচ্ছা, জারক আর বিজারক চেনবো কিভাবে, এটা একটা কোশ্চেন। তো এটা আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে বুঝাই যে দেখ একটা জিনিস দেখো, সালফারের জারণ মানগুলো কি কি পাই আমরা, -2, 0, +2, +4, +6। সালফারের বিভিন্ন অবস্থায় এইসব জারণ মান পাই। যেমন এই যে -2 পাই কখন, ধরো H2S, এই যৌগে সালফারের জারণ মান হচ্ছে -2। আবার H2SO4 এইখানে এই যৌগে সালফারের জারণ মান হচ্ছে +6। একটা জিনিস মনে রাখবা যে জারকের জারণ মান হয় সর্বোচ্চ, বিজারকের জারণ মান হয় সর্বনিম্ন। তাইলে সালফার কখনো জারক হিসেবে কাজ করবে, কখনো বিজারক হিসেবে কাজ করবে। কখন কোনটা কাজ করবে কিভাবে দেখে বুঝবা, যদি দেখো সালফারের যেসব জারণ মান অ্যাভেলেবেল, মানে বিভিন্ন যৌগে সালফারের যেসব জারণ মান দেখা যায়, এখন দেখলা যে এইখানে যে জারণ মানটা আছে ওইটা হচ্ছে সর্বোচ্চ, তাইলে বুঝবো ও হচ্ছে জারক। আর দেখলা এইখানে এই যৌগে সালফারের যে জারণ মানটা আছে সেইটা ওর অ্যাভেলেবেল জারণ মানগুলোর মধ্যে সর্বনিম্ন, তাইলে বুঝবা এইটা হচ্ছে বিজারক। এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে মাঝখানের গুলা কি হবে, মাঝখানের গুলা জারক হিসেবেও কাজ করতে পারে, বিজারক হিসেবেও কাজ করতে পারে, এটা ডিপেন্ড করে ওর সাথে যে আছে তার উপর। এখন ধরো এমন একটা যৌগ পাইলাম যেখানে সালফারের জারণ মান +2, তো এখন যদি ও +2 থেকে +6 যায়, তাইলে ও কি করছে বলো, ওর ধনাত্মক জারণ মান বাড়ছে, তার মানে ও জারিত হয়েছে, আর যে জারিত হয় সে বিজারক, তাইলে তখনও বিজারক হিসেবে কাজ করবে। এখন যদি ও +2 থেকে কখনোই -2 তে আসে, তার মানে ওর নেগেটিভ জারণ মান বাড়ছে, আর নেগেটিভ জারণ মান বাড়া মানে কি, বিজারিত হয়েছে, আর বিজারিত হয় কি জারক, তার মানে তখন জারক হিসেবে কাজ করবে। সিম্পল। আরেকটা উদাহরণ দেখো, মনে করো ক্লোরিনের আছে 0 আছে, -1 আছে। এখন ধরো Cl2 পাও মাঝে মাঝে, আবার ধরো HCl এইটাও পাও। এখন দেখো তো Cl2 তো জারণ মান 0, HCl আর -1, তাহলে এইখানে সর্বনিম্ন, এইখানে সর্বোচ্চ, তাহলে এই যে HCl এইটা কি হবে, ওর সর্বনিম্ন বিজারক। তারপর ক্লোরিনে সাধারণত যেসব পাওয়া যায় তার মধ্যে সর্বোচ্চ 0ই বলা যায়, তাহলে এই ক্লোরিন ওইটা সর্বোচ্চ, তাহলে এটা ও হবে জারক। এইভাবে আমরা জারক বিজারক আলাদা করতে পারি। এখন ছকটা দেখো,
এই যে জারক হিসেবে যখন KMnO4 অম্লীয় দ্রবণে কাজ করে, তোমার প্রশ্নে বলিয়ে দেবে অম্লীয়, তো তখন ওর তুল্য সংখ্যা হয় +5। কেন? কারণ KMnO4 এ ওর জারণ মান হচ্ছে 7। দেখো এই 7 আর 1 8, আর এদিকে আছে 4 2 8, তাহলে এখানে +7। বিক্রিয়া শেষে এই অম্লীয় দ্রবণে KMnO4 হয় +2, তার মানে +7 থেকে হয় +2, তাহলে চেঞ্জ 5, এর জন্য 5। প্রসম দ্রবণে ও হয় +7 থেকে এই যে Mn4+ হয়, তাইলে +7 থেকে যদি +4 হয় তাহলে ওর চেঞ্জটা কত? 3। ও +7 থেকে Mn4+ হয়েছে, তাহলে ওর চেঞ্জটা হচ্ছে 3, এর জন্য তুল্য সংখ্যা হচ্ছে 3। তারপর ক্ষারীয় দ্রবণে কি হয়? ও দেখো এই +7 থেকে ওর হয় হচ্ছে +6, তাহলে ওর চেঞ্জটা কত? জাস্ট 1, আর এখানে চেঞ্জ ছিল 5, তাহলে 5 3 1, 5 3 1, এগুলোই হচ্ছে ওর তুল্য সংখ্যা। এক জায়গায় +7 থেকে +2 হয়েছে, এর জন্য চেঞ্জ 5, +7 থেকে +4 হয়েছে, চেঞ্জ 3, তুল্য সংখ্যা 3, +7 থেকে +6 হয়েছে, চেঞ্জ 1, তুল্য সংখ্যা 1। এগুলো কি? এগুলো হচ্ছে এই যে KMnO4 এর যে কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজ, তার জারণ সংখ্যা আগে ছিল +7, অম্লীয় অবস্থায় বিক্রিয়ার পর হয়েছে +2, আগে ছিল +7, প্রসম অবস্থায় বিক্রিয়ার পর হয়েছে +4, আগে ছিল +7, ক্ষারীয় অবস্থায় বিক্রিয়ার পর হয়েছে +6। KMnO4 এ কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার চেঞ্জটা আমি এখানে দেখাইলাম, তাহলে চেঞ্জ যত তুল্য সংখ্যাগুলো হয়েছে তত। K2Cl2O7, K2Cl2O7 এ দেখো ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এই দিকে আছে 7 2 14 নেগেটিভ পার্টে, আর পজিটিভ পার্টে আছে এখানে আছে +2, আর ক্রোমিয়াম দুইটা মিলে 12 হইতে হবে, মানে প্রতিটার হচ্ছে +6 কইরা। তাহলে এইখানে Kr2Cl2O7 জারক অবস্থায় +6 ছিল, বিক্রিয়ার পরে ও হবে Cr3+, তাহলে +6 থেকে +3 হয়েছে, চেঞ্জ কত? 3, কিন্তু ক্রোমিয়াম আছে কয়টা? দুইটা, তাহলে দুইটা মিললে 3 আর 3 6, তাহলে তুল্য সংখ্যা হচ্ছে 6। এটা আবার বলি, একটার জন্য চেঞ্জ হয়েছে +6 থেকে +3 মানে 3, কিন্তু ক্রোমিয়াম তো আছে দুইটা, এর জন্য দুইটার জন্য চেঞ্জ হবে 6, এর জন্য 6। ক্লোরিন, দেখো ক্লোরিন এইখানে আছে, ওর জারণ সংখ্যা 0, ও বিক্রিয়া করে হবে ক্লোরিন মাইনাস, তাই 0 থেকে -1 হয়েছে, তাহলে একটার জন্য চেঞ্জ হয়েছে 1, দুইটা আছে এর জন্য টোটাল 2। এই ক্লোরিন ব্রোমিন আয়োডিন তিনটা সেম, H2O2, এইখানে ও এর জারণ সংখ্যা হচ্ছে -1, তো ও তো জারক, তার মানে ও বিজারিত হবে, মানে কি ওর জারণ মান কমবে, তাহলে -1 থেকে -2 হবে, তার মানে চেঞ্জ হচ্ছে 1। তো একটা অক্সিজেনের জন্য 1, দুইটা অক্সিজেনের জন্য 2। KClO3, এইটা এইখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +5, ও তো জারক, ও তো বিজারিত হবে, বিজারিত হওয়া মানে কি জারণ মান কমা, তাইলে এইখানে ওর জারণ মান হচ্ছে +5, কিন্তু বিক্রিয়া শেষে ও হয়ে যাবে -1, তাহলে চেঞ্জ কত? 6, তাহলে এইটাই হচ্ছে ওর তুল্য সংখ্যা। FeCl3, ওর জারণ মান হচ্ছে +3, ও যেহেতু জারক ও হবে বিজারিত, মানে কি জারণ মান কমবে, তাহলে এখানে আছে +3, Fe এর আরেকটা যোজনে কি আছে? +2, তাহলে ও Fe +3 থেকে +2 হবে, তাহলে চেঞ্জ কত? 1। আবার দেখো CuSO4, এখন এই বিক্রিয়া দেখে আমরা বুঝবো যে কি আছে। ধরো CuSO4 দেওয়া আছে, Cu2SO4 হয়েছে, তাইলে এইখানেও যোজনী +2, জারণ মান +2, আর ওই Cu2SO4 এ ওর জারণ সংখ্যা হচ্ছে +1, তার মানে কি +2 থেকে ও +1 হয়েছে, ও জারক মানে বিজারিত হয়েছে, মানে জারণ মান কমছে, +2 থেকে +1 হয়েছে, চেঞ্জ কত? 1, তাহলে ওর তুল্য সংখ্যা হচ্ছে 1। তারপরে এই গেল হচ্ছে আমার জারকগুলোর কাহিনী, মানে যারা বিজারিত হবে, মানে যাদের জারণ মান কমবে, যেমন এইখানে +2 থেকে যদি Cu2SO4 হয় তাহলে +1 হবে, জারণ মান কমছে। এখন দেখো বিজারক, বিজারক কারা? বিজারক হচ্ছে যাদের জারণ মান সর্বনিম্ন থাকে এবং বিক্রিয়া শেষে বাড়ে, একদম সর্বনিম্ন না হয়ে মাঝামাঝি থাকলেও কখনো কখনো বিজারক হিসেবে কাজ করতে পারে, তখনও বিক্রিয়া শেষে ঠিকই জারণ মানটা বাড়বে ওর। তো এখন দেখো FeSO4 আছে, এইখানে সালফারের FeSO4 এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে Fe, তো এই যে Fe এর জারণ মানে এখানে কত? +2, বিক্রিয়া শেষে ধরো হয়ে গেল Fe2SO4 3, তখন Fe এর জারণ মান হচ্ছে +3, তাহলে +2 থেকে +3 হয়েছে, এখানে Fe আছে একটা, যার তুল্য সংখ্যা 1। এখন সমতা করতে যাইয়ে যদি Fe এর আগে একটা 2 আসে তখন সেটা মোল সংখ্যায় কাউন্ট হবে, তুল্য সংখ্যা শুধু যদি FeSO4 এর জন্য কাউন্ট করি +1, অঙ্ক করতে গেলে ক্লিয়ার হবে। তো H2O2 দেখো, H2O2 এর ক্ষেত্রে ও হচ্ছে বিজারক, তো ও হবে কি জারিত হবে, জারিত মানে কি জারণ মান বাড়া, তাহলে H2O2 এর ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান -1, তো -1 থেকে বাইরে কি হবে? 0 হবে, -1 থেকে 0 তে যাওয়া মানে কিন্তু বাড়া, সংখ্যা রেখা চিন্তা করো, তাইলে একটার জন্য চেঞ্জ হচ্ছে 1, দুইটা অক্সিজেন আছে তাহলে দুইটার জন্য 2। H2S, সালফারের জারণ মান এখানে -2, তাইলে
ও হচ্ছে -2 থেকে, যেহেতু বিজারক ও জারিত হবে মানে ওর জারণ মান বাড়বে, তাহলে -2 থেকে 0-তে যাবে, তাইলে চেঞ্জ হয়েছে 2। H2C2O4, এইখানে দেখো H2C2O4 এ কার্বন, এই যে নেগেটিভ চার্জ আছে 4 দুগুণা -8, তাইলে কার্বন দুইটা মিললে হইতে হবে, দেখো এখানে 2 গেছে আর কার্বন দুইটা মিললে হইতে হবে +6, তার মানে প্রতিটা কার্বনের জারণ মান এখানে +3। এখানে H2C2O4 বিক্রিয়া শেষ হবে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান হচ্ছে +4, তাহলে +3 থেকে +4 হয়েছে, চেঞ্জ হয়েছে 1, তাহলে দুইটা কার্বন আছে তার জন্য চেঞ্জ হবে 2। সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান কত? সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান হচ্ছে +4, এ বিক্রিয়া শেষে হবে হচ্ছে SO4 2-, SO4 2- যদি হয়, SO4 2- এ সালফারের জারণ মান হচ্ছে +6, তাইলে +4 থেকেও +6 এ গেছে, তাহলে ওর জারণ মান বাড়ছে +2, তাহলে এই চেঞ্জটা হচ্ছে +2। আর ও যেহেতু বিজারক, ও যেহেতু জারিত হবে, তাহলে তো বাড়বেই। তো একইভাবে এই যে কেআই আছে, কেআই এ আয়োডিনের জন্য হচ্ছে -1, আয়োডিনের -1 বিক্রিয়া শেষ হয়ে যাবে মানে I2, মানে আয়োডিন যে গ্যাসটা আর কি। তো এখন এই আয়োডিন যে গ্যাস, আয়োডিন গ্যাসের তোমার আয়োডিন গ্যাসের I2-তে হচ্ছে আয়োডিনের জারণ মান হচ্ছে 0, তাইলে -1 থেকে 0 হয়েছে। এখন তুমি বলতে পারো ভাইয়া ওই যে ডান পাশে I2 আছে, এই যে এখানে আমি লিখি আয়োডিন মাইনাস, এদিকে যাইয়ে হবে I, কিন্তু I তো সাধারণত পাওয়া যায় না প্রকৃতি I2, এর জন্য আবার সমতা করতে এদিকে একটা দেওয়া লাগে, আবার এইখানে আবার দুইটা ইলেকট্রনও লাগবে। কিন্তু এই যে 2, এইটা মোল সংখ্যার মধ্যে কাউন্ট করবো, তুল্য সংখ্যা যদি আয়োডিন মাইনাসের জন্য হিসাব করি, তুল্য সংখ্যা আয়োডিন মাইনাসের জন্য 1ই হবে, ঠিক আছে। তারপর দেখো H2 এ হাইড্রোজেন পরমাণুর জারণ মান হচ্ছে 0, তো ও ধরো যৌগ হিসেবে HCl অথবা এরকম কোনো একটা যৌগ হইলো, তো HCl এর জারণ মান কত? +1, তাহলে 0 থেকে হচ্ছে +1, মানে বাড়ছে কত? 1, দুইটার জন্য 2 কাউন্ট হবে। আবার জিঙ্ক এইখানে মৌলে আছে 0, তো হয়ে গেল মনে করো জিঙ্ক ক্লোরাইড, তাহলে ওইখানে +2, চেঞ্জ হয়েছে কত? 2, তাহলে তুল্য সংখ্যা 2, Na2S2O3। এইভাবে এইখানে ও যদি দেখো, তারপরে ওর এরকম চেঞ্জটা 1 পাবে। এরকম সবারটা জাস্ট তোমরা একটা চার্টের মাধ্যমে প্রকাশ করলাম, এই চার্টটা পাশে রেখে আমরা অঙ্কগুলো করব, জাস্ট কয়েকবার পড়লেই তোমার এই চার্টটা মুখস্থ হয়ে যাবে, তারপর আর কোনো প্যারা নেই। আমরা অঙ্কগুলো করতে গিয়ে যে সূত্র ব্যবহার করব বলতেছিলাম, সেই সূত্রটা হচ্ছে এইটা জানার জন্যই এতক্ষণ এই জিনিসগুলো তোমাদের বুঝাইলাম, যে সূত্রটা হচ্ছে সামিশন অফ মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা সমান সামিশন অফ মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। এই কথাটার মানে কি? মনে করো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, হ্যাঁ, তো তুমি এই পাশে অ্যাসিড, যতগুলো অ্যাসিড আছে সবগুলার মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যার গুণফলে যোগ করবে। ধরো 2টে আছে, তাহলে মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা প্লাস দিয়া অন্য অ্যাসিডটার মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, এভাবে যতগুলো আছে সবগুলো যোগ দিয়ে লিখবে, এই গুণফলগুলো যোগ সংখ্যা, যতগুলো অ্যাসিড আছে ততগুলো মোল সংখ্যা তুল্য সংখ্যা প্লাস মোল সংখ্যা তুল্য সংখ্যা প্লাস মোল সংখ্যা তুল্য সংখ্যা, এরকম। আর সমান দিয়ে ওই পাশে লাগবা, ধর এই পাশে অ্যাসিড থাকলে এই পাশে ধাতু হোক বা ক্ষার হোক বা লবণ হোক, সেইগুলোর মোল সংখ্যা তুল্য সংখ্যা গুণ করে লাগবা। এইখানে যেভাবে বলছি সেইভাবেই, যে কয়টা থাকবে সেই কয়টা, একটা থাকলে জাস্ট ওই একটারই মোল সংখ্যা তুল্য সংখ্যা, দুইটা থাকলে দুইটারই মোল সংখ্যা তুল্য সংখ্যা, সেই দুইটা গুণ করে আবার যোগ করে দেবা। আর এখানে ধরো আমি বলছি যে অ্যাসিড হলে এই পাশে ধাতু ক্ষার বা লবণ নেবা, আর যদি ধরো জারণ বিজারণ হয়, তাহলে এক পাশে জারক নিলে আর এক পাশে বিজারক নেবা। তো এখন একটা পার্টে এই সূত্র দিয়ে টাস করে অঙ্কগুলো করব, তারপর তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, তোমরা প্রথম যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি দেখতে পাচ্ছ, সেটা তোমরা ভিডিওটি পজ করে একবার ঠান্ডা মাথায় পড়ো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি স্টিলের নমুনা দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি স্টিলের নমুনা দেওয়া আছে, যেটা সালফিউরিক অ্যাসিডে ডুবানো হয়, পরে উৎপন্ন দ্রবণের সাথে সম্পূর্ণ বিক্রিয়া করতে পটাশিয়াম ডাইক্রোমেটের দরকার হয়, যার ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে। স্টিল নমুনায় লোহার শতকরা পরিমাণ নির্ণয় করো। তার মানে আমি ধরে নেব যে আমি লোহার পরিমাণ জানি না, তার মানে আমার লোহার পরিমাণটা বের করতে হবে, তারপরে স্টিলের ভিতরে কত পার্সেন্ট লোহা ছিল সেটা বের করতে হবে। তাহলে এখন আমরা এই বেসিক সূত্র খাটিয়ে অঙ্কটা করব। তো দেখো, আমরা প্রথমে লোহার জন্য যদি নেই, তাহলে
লোহার ভর আমরা জানি না, ওইটা আমরা বের করবো ডাব্লু। এখন দেখো লোহার মোল সংখ্যা কত। লোহার মোল সংখ্যা যেহেতু ভর বের করবো, তাহলে ভরের সাপেক্ষে আমরা একদম ভিডিওর শুরুতে মোল সংখ্যা বের করার যে নিয়ম দেখেছি, তাতে ভরকে আণবিক ভর দ্বারা ভাগ দিলে মোল সংখ্যা বের হয়। তাইলে লোহার জন্য ভর বাই আণবিক ভর, লোহার আণবিক ভর হচ্ছে 55.85 ইন্টু তুল্য সংখ্যা। এখানে লোহার তুল্য সংখ্যা হচ্ছে 1। তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটের আমি মোল সংখ্যা নেব। মোল সংখ্যা দেখো এখানে আমার ঘনমাত্রাও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে। এখানে দেখো ঘনমাত্রা দেওয়া আছে 0.0220 মোল পার ডেসিমিটার কিউব। আমি আগেই বলি ডেসিমিটার কিউব আর লিটার হচ্ছে একই কথা। আর একক নিয়ে তোমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার 3 সিরিজের ভিডিও আছে। তো ওই ভিডিও 3টা যদি তুমি দেখো, ইনশাল্লাহ এইচএসসি লেভেলের ম্যাক্সিমাম একক নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখন আমি যদি পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা নেই, তাহলে কি করব, আয়তন ইন্টু ঘনমাত্রা দিয়ে করব। যেহেতু আমার আয়তনের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আয়তন ঘনমাত্রা হচ্ছে মোল পার ডেসিমিটার কিউবে দেওয়া আছে। ডেসিমিটার কিউব যদি লিটার একই কথা হয়, তাহলে মোল পার লিটারে দেওয়া আছে, মানে মোলারের এককেই দেওয়া আছে। তাহলে আমার আর কিছু করা লাগবে না, 0.022 যা দেওয়া আছে তাই লিখবো। আর এইখানে যে ওর আয়তন দেওয়া আছে 27.4 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব আর মিলিলিটার একই কথা, তাহলে 27.4 মিলিলিটার। তো এটাকে লিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ, কারণ আমি প্রথমে বলছিলাম যখন ঘনমাত্রা ইন্টু আয়তন দিয়ে তুমি মোলার ঘনমাত্রা ইন্টু আয়তন দিয়ে যখন মোল সংখ্যা বের করবা, তখন আয়তনটা সবসময় লিটারে নিতে হবে, কারণ মোলারের ভিতরে আছে মোল পার লিটার। তাহলে এটা লিটারে থাকলে এটাও লিটারে নিতে হবে। তাইলে এই হচ্ছে আমার লিটার এককে আয়তন পেয়ে গেলাম। আর ওর তুল্য সংখ্যা কত, KMnO4 এর এখানে দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করছে, মানে H2SO4 দ্রবীভূত করছে, তার মানে এটা একটা অ্যাসিটিক মাধ্যম। আর আমরা ওই চার্টে দেখছি অ্যাসিটিক মাধ্যমে KMnO4 এর তুল্য সংখ্যা 5। এইখান থেকে W বের করলে W এর মান পাবা হচ্ছে 0.201998, 201998। তাইলে এখন এই যে বলছে স্টিলের নমুনায় লোহার শতকরা পরিমাণ কত, তাইলে লোহা আছে 0.201998 আর স্টিলের নমুনা আছে হচ্ছে 0.204 গ্রাম। তাইলে এখন এইটাই অ্যান্সার, এত পার্সেন্ট। তো বন্ধুরা, এখন তোমরা সেকেন্ড কোশ্চেনটা দেখো। এটা ভিডিওটি পজ করে আবার এই সেকেন্ড কোশ্চেনটা তোমরা একটু পড়ো। তো এখানে দেখো, এখানে বলছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় সাসপেনশন। মানে মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলতে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে বুঝাইছে মেনলি, যা সাধারণত পাকস্থলীর অ্যাসিড প্রশমিত করতে ব্যবহৃত হয়। এখন এখানে দেখো এই টাইপের অঙ্কগুলো অনেক বড় বড় প্রশ্ন থাকে, অনেক হাবিজাবি লেখা থাকে, এগুলো নিয়ে ঘাবড়াবে না। তুমি জাস্ট মূল জিনিসগুলো বের করে ওই সূত্র বসে অঙ্ক করে দেবে, অঙ্ক শেষ। অনেক বড় বড় হয় প্রশ্নগুলো, দেখলেই মেজাজ খারাপ লাগে, সত্যি কথা। কিন্তু ওইটা দেখে ঘাবড়ান যাবে না, আমি বারবার বলতেছি। প্রশ্নের সাইজ অনেক বড় হয়, অনেক অপ্রয়োজনীয় ডাটা দেওয়া থাকে, এগুলো দেখে ঘাবড়া যাবে না। দেখো তারপর বলছে যে পাকস্থলীর অ্যাসিড মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা মিল্ক অফ ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও পানি তৈরি করে। ওই হাবিজাবি জাস্ট প্রশমন বিক্রিয়াটা বলছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রি করে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পানি উৎপন্ন করবে। তো পাকস্থলীর অ্যাসিডের ঘনমাত্রা 0.13 মোলার, মানে HCl এর ঘনমাত্রা 0.13 মোলার। তো মিল্ক অফ ম্যাগনেসিয়ার একটি সেবন মাত্রার 100 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মানে একটা তুমি ওই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ওষুধ নেবা যেটা ভর হয়েছে 100 মিলিগ্রাম, কত লিটার পাকস্থলীর অ্যাসিড প্রশমিত করবে। তো HCl এর আয়তন বের করতে হবে। এখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে 24.3। তো করে ফেলাই, দেখো HCl নেই এক পাশে, HCl এর ভি বের করা লাগবে আমার, এইটাই আমার বের করতে হবে। আর HCl এর দেখো বলা আছে পাকস্থলীর অ্যাসিডের ঘনমাত্রা 0.13 মোলার, তাহলে 0.13 এইটাই হচ্ছে HCl এর ঘনমাত্রা। এই মোল বের হয়ে গেল, HCl এর মোল বের হয়ে গেল। তারপরে হচ্ছে তুল্য সংখ্যা, HCl এর H দেয় একটা, তুল্য সংখ্যা হলো 1। তাহলে এই পাশে শেষ। এখন ওই পাশে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের কাজ শেষ, ক্ষারেরটা করে ফেলাই।
ক্ষারেরটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দেখো এখানে ভর দেওয়া আছে, তাহলে ভর বাই পারমাণবিক ভর সিস্টেমে আমরা মোল বের করব। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ভর দেওয়া আছে 100 মিলিগ্রাম, এটা গ্রামে নিতে হবে, তাহলে 100 ইন্টু গ্রামে নেওয়ার জন্য 10⁻³ আর ওর পারমাণবিক ভর কত, সরি ওর আণবিক ভর, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 58.3। তাহলে 58.3 কিভাবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে ম্যাগনেসিয়াম একটা, অক্সিজেন দুইটা, হাইড্রোজেন দুইটা, তাইলে ম্যাগনেসিয়ামের হচ্ছে 24.3, অক্সিজেন দুইটার হচ্ছে 32 আর হাইড্রোজেন দুইটার হচ্ছে 112, তাই এইসব যোগ করে দেখো 58.3ই পাবা। তাইলে আমি মোল পাই গেছি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে কোন মেথডে, W/M মেথডে, এই W আর এই M, M হচ্ছে আণবিক ভর আর W হচ্ছে জাস্ট নরমাল যে ভরটা দেওয়া আছে। তাইলে এইটা তো মোল সংখ্যা বের হয়ে গেল। তাইলে এখন এই ক্ষারটার তুল্য সংখ্যা কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সিল আয়ন আছে দুইটা, তার মানে ওর তুল্য সংখ্যা 2। এখান দিয়ে VH বের হয়ে যাবে, যা হবে এটাই অ্যান্সার, শেষ। বন্ধুরা তো এবারের মতো আবারও আগের মতো ভিডিওটা পজ করে 3 নম্বর প্রশ্নটা পড়ে ফেলো। তো এখানে দেখবে বলা আছে যে ক্যালসিয়াম অক্সালেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট টাইট্রেশন করা হয়েছে, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা নেওয়া আছে এসিটিক মাধ্যমে। তার মানে এখানে এসিটিক মাধ্যমে আছে, এটা তোমার মিন করতেছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হবে 5। আর তাহলে দেখো এখন একটা কথা আছে এখানে লাস্টে কি বলছে, দেখো যে প্রতি মিলিলিটার রক্তে কি পরিমাণ ক্যালসিয়াম আছে, তার মানে আমার চাইছে ক্যালসিয়াম, আমি ক্যালসিয়াম অক্সালেট নেব না ক্যালকুলেশনে, শুধু ক্যালসিয়ামই নেব। তাইলে এখন আমি যে কাজগুলো করবো এগুলো সব ঘটছে কিসের জন্য, দেখো বলা আছে 10 মিলিলিটার নমুনা রক্তের জন্য। তাহলে আমি যে ক্যালকুলেশনটা করে যেটা বের করবো ওইটা হবে 10 মিলিলিটারের জন্য, মানে আমি প্রথমে 10 মিলিলিটারের জন্য ক্যালসিয়ামের পরিমাণ বের করবো, কিন্তু আমার প্রশ্ন যাচ্ছে প্রতি মিলিমিটার রক্তে কি পরিমাণ আছে, তাহলে আমি 10 দিয়ে ভাগ দিয়ে দেবো, শেষ। তাহলে দেখো কিভাবে করি, 10 মিলিলিটারের জন্য আমাকে ডাটাগুলো সব দেওয়া আছে, তাহলে আমি সেটা করি। আমার জিনিস আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ক্যালসিয়াম অক্সালেট, তো ক্যালসিয়াম অক্সালেটের মধ্যে আমি শুধু ক্যালসিয়ামটাই নেব। তাহলে ক্যালসিয়ামের ভর বের করা লাগবে, এটা লাগলাম W, আর W বাই এখন ক্যালসিয়ামের মোল সংখ্যা বের করবে, তাহলে W/M, তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40। তাইলে মোল সংখ্যা হয়ে গেল, তারপরে ক্যালসিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 2, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য তোমার তুল্য সংখ্যা তো 5, আর এইখানে যে ডাটাগুলো দেওয়া আছে 9.5 × 10⁻⁴, এটা হচ্ছে তোমার ঘনমাত্রা, মোলারিটি, মোল পার লিটার এককে, মোলার একক আর মোল পার লিটার একক একই কথা। আর আছে হচ্ছে এটার আয়তন দেওয়া আছে 24.2 মিলিলিটার, তাইলে 24.2 ভাগ 1000, ওটা লিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিয়েছে, তাহলে এই ঘনমাত্রা এই আয়তন, ঘনমাত্রা ইন্টু আয়তন, এই পার্টটুকু হচ্ছে মোল মিন করে। আর এই যে তুল্য সংখ্যা, মোল সংখ্যা তুল্য সংখ্যা, এই হচ্ছে মোল সংখ্যা, এই হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে এইখান দিয়ে W বের করবো, W সমান যে মানটা আসবে সেইটা আমি পাইছি কিসের জন্য বলো, প্রতি 10 মিলিলিটার নমুনা রক্তের জন্য, কিন্তু আমার চাইছে প্রতি মিলিলিটার নমুনা রক্তের জন্য, এইটাতে 10 দিয়ে একটা ভাগ দিয়ে দেবো, যা হবে সেটাই আমার আনসার, শেষ।